ঢাকায় নেমে প্রধান উপদেষ্টার সঙ্গে মুঠোফোনে কথা বললেন তারেক রহমান। চলছে গণসংবর্ধনা। কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিত। পোস্টাল ব্যালটে ভোটের নতুন নির্দেশিকা জারি করল ইসি। এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে বললেন আব্দুল কাদের। বদলে গেল যশোরের 3টি আসনের বিএনপি প্রার্থী। গাইবান্ধায় গরিব অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিপিএল শুরুর আগ মুহূর্তে দল প্রত্যাহারের আবেদন চট্টগ্রাম রয়্যালসের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তারেক রহমান সরকার প্রধানের সঙ্গে কথা বলেন। দুপুর 12:26 বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। তার সঙ্গে আসেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে আসে সকাল 9:56। পরে বেলা 11:15টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে তাকে বহনকারী বিমান। লাল সবুজের বাসে করে সংবর্ধনা স্থলের উদ্দেশ্যে রওনা হন তিনি। সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাকে হাত নেড়ে অভিবাদন জানান লাখো জনতা। এর আগে আত্মীয় স্বজন ও দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি। বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত লাল সবুজ রঙের একটি বাসে করে তারেক রহমান যাত্রা করেন জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য রেখে মা খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক। পরে গুলশান 2-এর 196 নম্বর বাড়িতে যাওয়ার কথা রয়েছে তার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবার জেলখানা ও আইনি হেফাজতে থাকা ভোটাররাও ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন ইন কান্ট্রি পোস্টাল ভোটিং বা আইসিভিপি পদ্ধতিতে বন্দীদের ভোট প্রদানের নির্দেশিকা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী জেলখানা কর্তৃপক্ষ বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বন্দীদের ভোটার তালিকাভুক্ত করবে। নিবন্ধিত বন্দীরা নির্বাচন কমিশন থেকে পোস্টাল ব্যালট পাবেন, যেখানে থাকবে সংসদ নির্বাচন ও গণভোটের 2টি আলাদা ব্যালট, ঘোষণাপত্র ও ফেরত খাম। ভোটাররা গোপন কক্ষে প্রতীকের পাশে টিক বা ক্রস দিয়ে ভোট দেবেন। এরপর ব্যালট পেপার খামে ভরে তা হলুদ ফেরত খামে রেখে নির্ধারিত বক্সে জমা দেবেন। পরে এসব খাম ডাক বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে। এই খাম পাঠাতে কোনো ডাক মাশুল লাগবে না, সব ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার। এর মাধ্যমে প্রথমবারের মতো দেশের কারাবন্দীরাও পূর্ণাঙ্গভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামায়াতে ইসলামীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন আব্দুল কাদের। তিনি লিখেছেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশের মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে, আর এরই মধ্যে দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে। আব্দুল কাদের আরও লিখেছেন, জামায়াতের থেকে এনসিপি চেয়েছিল 50 আসন। দর কষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা 30 আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি। জামায়াতের পক্ষ থেকে জোটসঙ্গী হিসেবে আসন প্রতি এনসিপিকে নির্বাচনে খরচ দেওয়া হবে 1.5 কোটি টাকা। সমঝোতার 30 আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। বদলে গেল যশোরের 3টি আসনের বিএনপি প্রার্থী।
বুধবার এই জেলার 6টি আসনের মধ্যে 3টিতেই প্রার্থী পরিবর্তন করেছে কেন্দ্র। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যশোর 1 শার্শা, যশোর 5 মনিরামপুর ও যশোর 6 কেশবপুর আসনের প্রার্থী পরিবর্তন করেন। যশোর 6 কেশবপুর আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। এর ফলে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কাজী রনকুল ইসলাম শ্রাবণ শেষ পর্যন্ত মনোনয়ন থেকে বাদ পড়লেন। আর যশোর 1 শার্শা আসনে মনোনয়ন পেলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। ফলে এই আসনে বাদ পড়লেন প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। এর আগে যশোর 5 মনিরামপুর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হয়। সেখানে প্রাথমিক মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবালের পরিবর্তনে জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়। মানবতার কল্যাণে পাশে থাকার প্রত্যয়ে এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় গরিব অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ গফরগাঁওয়ের স্বেচ্ছাসেবী সংগঠন আপনজনের পক্ষ থেকে জেলা পৌর শহরের ডিবি রোডে অবস্থিত সুরবানী সংসদ স্কুল মাঠে 2 শতাধিক অসহায় দুস্থ নারী ও পুরুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আপনজন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মজিবুর রহমান ফরহাদ, সমন্বয়ক আবরার শাহরিয়ার জাকির সহ অন্যরা। বিপিএল এর আসন্ন দ্বাদশ আসর শুরুর আগে থেকেই আলোচনার কেন্দ্রে চট্টগ্রাম রয়্যালস। এবার টুর্নামেন্ট শুরুর আগের দিন আজ সকালে চট্টগ্রামের মালিক কায়ুম রশিদ বিসিবি বরাবর চিঠি দিয়ে জানিয়েছে আর্থিক সমস্যার কারণে বিপিএল-এ থাকতে চান না। বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মূলত এর আগে চট্টগ্রাম থেকে কয়েকজন ব্যক্তিকে বাদ দিতে বলেছিল বিসিবি। এরপর স্পন্সর প্রতিষ্ঠান নিয়েও কথা উঠেছিল চট্টগ্রামের। এরই মাঝে দল প্রত্যাহারের চেয়ে সরাসরি আবেদন করল মালিক। গত আসরে ক্রিকেটার স্টাফদের বেতন বকেয়া রাখা নিয়ে তারা বেশ সমালোচিত হয়েছিল। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।